আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী শর্ট টাইপ কোশ্চেন অ্যান্সার নিয়ে। তো প্রথমে আছে আমাদের পৃথিবীকে অভিগত গোলক কেন বলা হয়? উত্তর, যে সমস্ত বস্তু কমলালেবুর মতো গোলাকার হয় তবে তার দুই প্রান্ত সামান্য চ্যাপ্টা প্রকৃতির হয় তাকে অভিগত গোলক বলা হয়। আমাদের পৃথিবীর আকৃতি কমলালেবুর মতো গোলাকার হলেও তা সম্পূর্ণ গোল বা বৃত্তের ন্যায় নয়। কমলালেবুর মতো উত্তর ও দক্ষিণ মেরু প্রান্ত সামান্য চ্যাপ্টা এবং মধ্যভাগের অংশটি সামান্য স্ফীত। এই কারণে পৃথিবীকে অভিগত গোলক বলা হয়। প্রশ্ন, বোর্ডফোর্ড লেভেল পরীক্ষা কি? উত্তর, জৈনিক বিজ্ঞানী আলফ্রেড রাসেল 1870 সালে ইংল্যান্ডে অবস্থিত বোর্ডফোর্ড খালের উপর সমান দৈর্ঘ্যের তিনটি লাঠি একই সরলরেখায় 1 কিমি অন্তর স্থির জলে দণ্ডায়মান অবস্থায় ভাসিয়ে রাখেন। পৃথিবীর গোলাকার হওয়ার দরুন তিনি দূরবীনের সাহায্যে দেখতে পারেন যে মাঝের যে কাঠিটি রয়েছে সেটি বাকি দুটি কাঠির তুলনায় সামান্য উঁচু অবস্থানে রয়েছে। এই পরীক্ষায় বোর্ডফোর্ড লেভেল পরীক্ষা নামে পরিচিত। পরের প্রশ্ন, জিওড কি? 1873 সালের জে.এফ লিস্টিং সর্বপ্রথম এই জিওড শব্দটি ব্যবহার করেছেন। এই জিওড শব্দটি এসেছে জিওড্রেসি থেকে। আমরা জানি যে পৃথিবীর আকৃতি আসলে কমলালেবুর ন্যায় গোলাকার এবং উত্তর দক্ষিণ মেরু প্রান্ত কিছুটা চ্যাপ্টা। এই আকৃতিকে আমরা অভিগত গোলাকার বা জিওড বলে থাকি। প্রশ্ন, কুলীন গ্রহ কাকে বলে? সৌরজগতে যে সমস্ত জ্যোতিষ্কের নিজস্ব কোনো আলো ও উত্তাপ নেই, যে সমস্ত জ্যোতিষ্কগুলি অন্য কোনো নক্ষত্রের আলোকে বা আলোতে আলোকিত হয় এবং তার কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে তাকে কুলীন গ্রহ বলে। আমাদের সৌরজগতে মোট 8টি কুলীন গ্রহ রয়েছে। সেগুলি হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। বামন গ্রহ কাকে বলে? উত্তর, সৌরজগতের যে সকল জ্যোতিষ্ক সূর্যের চারপাশে পরিক্রমণ করে কিন্তু তা উপগ্রহ নয়। যে জ্যোতিষ্ক নিজ কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সকল মহাজাগতিক বস্তুকে সরিয়ে ফেলতে পারে না এইরূপ জ্যোতিষ্ক বামন গ্রহ নামে পরিচিত। আমাদের সৌরমণ্ডলে মোট 5টি বামন গ্রহ রয়েছে। পরের প্রশ্ন, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? উত্তর, পৃথিবীর বাইরে থেকে অর্থাৎ মহাশূন্য থেকে পৃথিবীকে দেখলে মনে হয় যেন গোটা পৃথিবী এক নীল রঙের গোলক, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। আবার সূর্য থেকে দূরত্বের বিচারে পৃথিবীতে তৃতীয় স্থানে রয়েছে এবং আভ্যন্তরীণ গ্রহগুলির মধ্যে পৃথিবী সবচেয়ে বড় এবং একসময় পৃথিবীতেই শুধু জল রয়েছে, তাই এই পৃথিবীকে জলগ্রহ বলা হয়। জিপিএস কি? জিপিএস অর্থাৎ গ্লোবাল পজিশনিং সিস্টেম, এর বাংলা অর্থ ভূব্যবস্থানিক ব্যবস্থা। জিপিএস হলো আমেরিকার প্রতিরক্ষা বিভাগ দ্বারা নির্মিত একটি উপগ্রহ পরিচালিত এমন এক ব্যবস্থাপনা যা রেডিও তরঙ্গ ব্যবহারের মাধ্যমে কার্য সম্পাদন সম্ভব। এর দ্বারা যে কোনো আবহাওয়াতে কার্যক্ষমতা ব্যবস্থা রাখে। জিআইএস কি? জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বলতে আমরা বুঝি কম্পিউটার নিয়ন্ত্রিত এক অন্য ব্যবস্থা যার ফলিত ভূবিদ্যা ব্যবহৃত হয়ে থাকে। 1968 সালে রোগার টমলিনসন প্রথম জিআইএস শব্দটি ব্যবহার করেন। টমলিনসনকেই জিআইএস এর জনক বলে অভিহিত করা হয়। এবার আমরা আলোচনা করব বড় প্রশ্ন অর্থাৎ লং টাইপ কোশ্চেন অ্যান্সার নিয়ে। প্রথম প্রশ্ন, কুলীন গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। কুলীন গ্রহের ভিতর ফার্স্টে আছে সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা 8টি আর সৌরজগতে মোট বামন গ্রহের সংখ্যা 5টি। কুলীন গ্রহগুলি আয়তনে বড় হয়, বামন গ্রহগুলি আয়তনে ছোট হয়। কুলীন গ্রহের উপগ্রহ রয়েছে, বামন গ্রহের কোনো উপগ্রহ নেই। কুলীন গ্রহগুলি নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয় না আর বামন গ্রহগুলি নিজ কক্ষপথ থেকে বিচ্যুত হয়। কুলীন গ্রহগুলির সূর্যের নিকটে অবস্থিত হয়ে থাকে, বামন গ্রহগুলি সূর্যের থেকে দূরে অবস্থান করে। কুলীন গ্রহের উদাহরণ হলো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল,
বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আর বামন গ্রহের উদাহরণ হলো প্লুটো, এরিস, সেরেস। জিপিএস এর ব্যবহার লেখো। উত্তর, জিপিএস এর ব্যবহারগুলির নিম্নরূপ। প্রথম পয়েন্ট, অবস্থান নির্ধারণ। পৃথিবীর বিভিন্ন স্থানে অক্ষরেখা, অতিরেখা নির্ধারণে জিপিএস এর অবদান অনস্বীকার্য। বর্তমানে পর্যটন শিল্পের বাজারে জিপিএস একটি অনবাদ্য যন্ত্র হিসাবে খ্যাতি অর্জন করেছে। দ্বিতীয় পয়েন্ট, যানবাহন চলাচল। বিমানের ভেতরে ওই জিপিএস রাখা হয় যা বিশ্বাস চলাচলে সাহায্য করে। এছাড়াও জাহাজ, স্টিমার, নৌকা তত্ত্ব এই যন্ত্র লাগানো হয়, তার দৌলতে নাবিকেরা সঠিক অবস্থান জানতে পারে। পরে পয়েন্ট, বিভিন্ন বৈজ্ঞানিক বিষয়ে জিপিএস এর প্রয়োগ। পরিবেশবিদ্যা, আবহাওয়া, পর্যটন, পশু পাখির উপর নজরদারি, এছাড়াও বিভিন্ন গাছপালার অবস্থানের ক্ষেত্রে জিপিএস এর অবদান অনস্বীকার্য। পরের পয়েন্ট, মানচিত্র প্রস্তুত ও জরিপ কার্য। জিপিএস বর্তমানে মানচিত্র অঙ্কন এবং জমি জরিপ কার্যে বহুল ব্যবহৃত হয়। জিপিএস দ্বারা কোনো স্থানের রাস্তার মানচিত্র, নদী বাঁকের পরিবর্তন ইত্যাদি মানচিত্র খুব সহজেই কম সময়ে করা যায়। এছাড়াও রয়েছে উদ্ধার কাজ, উন্নয়ন, প্রতিরক্ষা, অর্থনৈতিক পরিষেবা, টেলিফোন যোগ ইত্যাদি। পৃথিবীর গোলীয় আকৃতি সপক্ষে প্রমাণ। পৃথিবীর গোলীয় আকৃতি সপক্ষে প্রমাণগুলি এর নিম্নরূপ। প্রথম পয়েন্ট, মহাকাশ থেকে পৃথিবীর আকৃতি ও অন্যান্য গ্রহের আকৃতি। কৃত্রিম উপগ্রহ দ্বারা মহাকাশ থেকে পৃথিবীর তোলা ছবিতে দেখা গেছে পৃথিবীর আকৃতি গোলাকার। পৃথিবী ছাড়া অন্যান্য গ্রহগুলিতেও গোলাকার রূপে দেখা যায় দূরবীক্ষণ যন্ত্রে। অতএব আমরা বলতে পারি সূর্য থেকে এইভাবে সৃষ্টি হওয়া বাকি গ্রহগুলি সমেত পৃথিবীও গোলাকার হয়েছে। পরের পয়েন্ট, নাবিকদের পৃথিবী পরিক্রমণ। আমরা জানি পৃথিবী গোলাকার, তাই কোনো স্থান থেকে যতই পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে পরিবর্তন হোক না কেন সেদিকে যাওয়া যায়, সেই একই স্থানে আবার ফিরে আসতে হবে। 1519 সালে এক পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং 1577 সালে ইংরেজ নাবিক ফ্রান্সিস ড্রেক ক্রমাগত জাহাজ চালিয়ে সেই একই স্থানে ফিরে আসেন। অতএব প্রমাণিত হয় পৃথিবীর আকৃতি গোল। পরের পয়েন্ট, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া। আমরা সকলেই জানি পৃথিবীর ছায়া যখন চাঁদের উপর পড়ে তখন চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া কিছুটা বাঁকা প্রকৃতির হয়। যেহেতু পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে বলেই এরূপ দৃশ্য দেখা যায়। পরের পয়েন্ট, পৃথিবীর সর্বত্র সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময় হয় না। যদি পৃথিবী সমতল হতো তাহলে পৃথিবীর সর্বত্র জায়গায় সূর্যোদয় ও সূর্যাস্ত একই সময় হতো। যেহেতু পৃথিবী গোলাকার এবং যেহেতু পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে, সেহেতু পূর্ব দিকে যে সমস্ত জায়গা আছে সেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত আগে হয়, আবার যে সমস্ত অঞ্চল পশ্চিম দিকের অন্তর্গত সেখানে সূর্যোদয় ও সূর্যাস্ত পরে হয়। উদাহরণস্বরূপ বলা যায় গুজরাট অপেক্ষা অরুণাচল প্রদেশে সূর্যোদয় ও সূর্যাস্ত আগে হয়। এছাড়াও যে প্রমাণগুলি রয়েছে সেগুলি হলো দিগন্তরেখার বিস্তৃত গোলাকার, সমুদ্রপৃষ্ঠে জাহাজের অবস্থান, রেডফোর্ড লেভেলে পরীক্ষা ইত্যাদি।